শুনো সর্বজনে শুনো দিয়া মন, নতুন নাটক হাট্টি মাটিম করছে নিবেদন। প্রাচীন কালে লাগলে ভালো সাধু বলতো সবে, ইউটিউবে লাগলে ভালো কলা দেখাতে হবে। স্ক্রিনের নিচে ঊর্ধ্বপানে বুড়ো আঙুল রয়, সেই আঙুলে ক্লিক মেরে লাইক করতে হয়। নিত্য নতুন গল্প গান নাটক হরেক টাইপ, নিয়মিত শুনতে হলে করুন সাবস্ক্রাইব। আর যদি আপডেট জানতে আপনি চান, বেল আইকনে ক্লিক করে ঘন্টিটা বাজান। মন খারাপ আর কষ্ট ভুলে গল্প শোনার দিন, বেতার নাটক নিয়ে এলাম হাট্টি মাটিম টিম। নমস্কার। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। হাট্টিমাটিম টিমের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আমাদের শ্রুতি নাটক ক্ষুধিত পাষাণ। কিন্তু বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানো শক্ত। সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে যেন জীর্ণ করিতে লাগিল। সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরে একটা আরাম কেদারায় বসে আছি। সেদিন কোথাও বাতাস ছিল না। বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গলের ঘন সুগন্ধে স্থির আকাশ ভারাক্রান্ত। ঘোড়ায় চড়ে একবার ছুটে আসবো মনে করে উঠি উঠি করছি। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। পিছনে ফিরে দেখি কেউ নেই। মনের ভুল ভেবে আবার ফিরে বসতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল, যেন অনেকে মিলিয়া ছুটাছুটি করিয়া নামে আসিতেছে। ঈষৎ ভয়ের সহিত এক অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল। মনে হইল যে এই গ্রীষ্মের সায়ান্নে একদল প্রবোধ চঞ্চল নারী সুস্থার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে। স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক করহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থিনীরা চলিয়া গেল। আমাকে লক্ষ্য করিল না। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছত আর অগভীর স্রোত অনেকগুলি বলয়ে সিঞ্জিত বাহু বিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তা মুষ্টির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে। আমার বুকের মধ্যেটা থিরি থিরি কাঁপতে লাগলে। বড় ইচ্ছে লাগলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই নেই। বড় ইচ্ছে লাগলে কান পেতে ওদের কথা শুনি, কিন্তু ঝিঁঝি পোকার তীব্র ডাক ছাপিয়ে কিছুতে শোনা গেল না। মনে হলো 250 বছরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক সামনে দুলছে। ভয় ভয় একটি ধার তুলে ভিতরে দৃষ্টিপাত করি। সেখানে বড় সভা বসেছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভেঙে হু হু করে একটা বাতাস দিল। সুস্তার স্থির জলতল অপশরীর কেশদামের মতো কুঞ্চিত হয়ে উঠল। সন্ধ্যা ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর্মর্ধ্বনি করে যেন দুঃস্বপ্ন হতে জেগে উঠল। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন দ্রুত পদে শব্দহীন উচ্চ কলহাস্যে ছুটে সুস্তার জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, তারা ভিজে আঁচল থেকে জল ঝাড়তে ঝাড়তে আমার পাশ দিয়ে উঠে গেল না। বাতাসে যেমন করে গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমনি করে উড়ে চলে গেল। বেরোচ্ছেন নাকি? রিপোর্ট তৈরি হয়ে গেল এর মধ্যে? আরে তোমার রিপোর্ট তো আর পালিয়ে যাচ্ছে না, কাল পরশু হবে ক্ষণে। তা যাচ্ছেন কোথায়? আজ অবশ্য বাজারে। না না, বাজার না,
বাড়িতে বাড়িতে সব অপেক্ষা করে থাকবে। বাবা, গোটা কয় চাকর ছাড়া বাড়িতে আর আছে কে? তাও তো তারা সব সন্ধ্যের আগেই বাড়ি ছেড়ে পালিয়ে আসে। কি করে যে আপনি ওই বিরাট ভাঙা বাড়িতে থাকেন? ভাঙা বাড়ি? ওই ওই স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতেছে। সেই শিকড় শিকল নিভৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধশীল আসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সেতার কোলে দ্রাক্ষাবনের গজল গাহিতেছে। শ্বেত পাথরের উপর শুভ্র চরণের সুন্দর আঘাতে সন্ধ্যের পরে চোর ডাকাত পর্যন্ত বাড়ি ছায়া মারাতে ভয় পায়। আমার তো ওদিকে চোখ পড়লেই কেমন গা ছমছম করে ওঠে। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে সুস্তা নদীর ধারে পাথর বাঁধানো 150 সিঁড়ির উঁচু ঘাট, তার উপরে একটা শ্বেত পাথরের ভাঙা প্রাসাদ পাহাড়ের কোলে একাকী দাঁড়িয়ে আছে। 250 বছর আগের দ্বিতীয় শাহ মাহমুদের প্রমোদ ভবন। চারিদিক শুনশান, জনপ্রাণী নেই। বাড়িটা তো আছে, পাগলা মেহের আলী আছে। কথায় কথায় হঠাৎ চিৎকার করে ওঠে, তফাৎ যাও, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। আমি এলাম তবে। তোমরা রিপোর্টের কাজ করতে থাকো, কাল শেষ করে ফেলা যাবে। স্যারের বাড়ি ফেরার এত তাড়া কিসের খাঁ সাহেব? বারবার বলেছিলাম দিনের বেলা তবু ঠিক আছে, কিন্তু রাতটা ওই বাড়িতে না থাকাই ভালো। শুনলেন না? বললেন জনপ্রাণী না থাকুক, বাড়িটা তো আছে। কি কেমন কথা খাঁ সাহেব? এক সময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা জ্বলে পুড়ে মরেছে। সেই সব পোড়া মনের আগুনে, নিষ্ফল কামনার অভিশাপে ওই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রয়েছে। সজীব মানুষ পেলে তাকে লালায়িত পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যারা 3 রাত্রির ওই প্রাসাদে থেকেছে তাদের মধ্যে কেবল এক মেহের আলী পাগল হয়ে বের হয়ে আসতে পেরেছে, আর কেউ ওই ভাঙা প্রাসাদের গ্রাস এড়াতে পারেনি। তফাৎ যাও, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। সিঁড়ির উপরে সামনের বড় ঘর, 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরে রেখেছে। নিজের বিপুল শূন্যতা ভরে শূন্য ঘরখানি অহর্নিশি গম গম করতে থাকে। তখনও সন্ধ্যার আলো জ্বালানো হয়নি। দরজা ঠেলে আমি সেই বিরাট ঘরে যেমনি প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন বাহারি একটা হুলুস্থুলু বেঁধে গেল। যেন হঠাৎ সভা ভঙ্গ করে চারিদিকে দরজা, জানলা, ঘর, পথ, বারান্দা দিয়ে কি কোন দিকে ছুটে পালালো তার ঠিকানা নেই। আমি কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলে শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল। যেন বহু দিবসে লুপ্তাবশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল। আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তরস্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনিতে পাইলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপরে আসিয়া পড়িতেছে। সেখানে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছি না। কোথাও বা স্বর্ণভূষণের সিঙ্গিত, কোথাও বা নুপুরের নিক্কণ, কখনো বা বৃহৎ তাম্র ঘণ্টার প্রহর বাজিবার শব্দ, অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝাড়ের স্ফটিক দোলকগুলির ঠুনঠুন ধ্বনি, বারান্দা হইতে খাঁচার বুলবুলের গান, বাগান হইতে পোষা সারসের ডাক। আমার চতুর্দিকে একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি করিতে লাগিল। মনে হলো এই অস্পৃশ্য, অগম্য, অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা মরীচিকা। আমি অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই। আমি যে সোলার টুপি এবং খাটো কুস্তা পরে টমটম হাঁকিয়ে অফিস করতে যাই, এই সমস্তই আমার কাছে এমন একটা অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা বলে মনে হলো যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে করে হেসে উঠলাম। তফাৎ যাও, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়।
রাত্রে সহসা ঘুম ভাঙিয়া গেল। কোনো লোককেই দেখিলাম না। তবু যেন আমার স্পষ্ট মনে হইল কি একজন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে। আমি জাগিয়া উঠিতেই সে কোনো কথা না বলিয়া কেবল যেন তাহার অঙ্গুরি খচিত 5 অঙ্গুলির ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করিতে আদেশ করিল। আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম, যদিও সেই শত প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আরো জনপ্রাণীও ছিল না। তথাপি পদে পদে ভয় হইতে লাগিল, পাছে কেহ জাগিয়া উঠে। প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকিত, সে সকল ঘরে আমি কখনো যাই নাই। সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আজ তা স্পষ্ট করিয়া বলিতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু গোপন ক্ষুদ্র কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম, তাহার ঠিকানা নাই। আমার অদৃশ্য দুটিটিকে যদিও চোখে দেখিতে পাই নাই, তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না। আরো রমণী ছোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেত প্রস্তর চিতবৎ কঠিন নিটল হস্ত দেখা যাইতেছে। রূপীর প্রান্ত হইতে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে, কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে। আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি। অবশেষে আমার দুটি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকাইয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। নিম্নে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বক্ষের রক্ত স্তম্ভিত হইয়া গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাপের সাজ পরা এক ভীষণ কাফরি খোঁজা কোলের উপর খোলা তলোয়ার লইয়া 2 পা ছড়াইয়া দিয়া বসিয়া ঝুলিতেছে। দুটি লঘু গতিতে তাহার 2 পা ডিঙাইয়া পর্দার এক প্রান্ত দেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের বৃহদংশ দেখা গেল। তাকের উপর কে বসিয়া আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিত্যভাগে জরির চটি পরা 2খানি ক্ষুদ্র সুন্দর চরণ গোলাপি মখমলের আসনের উপর অলস ভাবে স্থাপিত রইয়াছে দেখিতে পাইলাম। মেজের এক পাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলি আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে, এবং তাহার পাশে 2টি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাঁচ পাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়া আছে। ঘরের ভিতর হইতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম আসিয়া আমাকে বিহ্বল করিয়া দিল। আমি কম্পিত মুখে সেই খোঁজার প্রসারিত পদদ্বয় যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকিয়া জাগিয়া উঠিল। তাহার কোলের উপর থেকে তলোয়ার পাথরের মেঘে শব্দ করিয়া পড়িয়া গেল। दफा जाओ, सब झूठे, सब झूठे। মুখখানা অমন শুকনো লাগছে কেন স্যার? চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি। রাতে ঘুম হয়নি নাকি? শরীর সুস্থ আছে তো? বাড়িটা ভালো না, আপনাকে বারবার বলছি স্যার। শহরের মাঝে কোথাও একটা অন্য বাড়ি দেখি। আমার দিনের সহিত রাত্রের ভারী একটা বিরোধ বাঁধিয়া গেল। দিনের বেলায় শান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করিতে থাকিতাম। আবার সন্ধ্যের পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ মিথ্যা হাস্যকর বলিয়া বোধ হইত। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহ্বল ভাবে জড়াইয়া পড়িতাম। শত শত বৎসর পূর্বেকার কোন এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর এক অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম। তখন আর বিলাতি খাটো পড়তা এবং আটো প্যান্টুলুনে আমাকে মানাইত না। তখন আমি মাথায় এক লাল মখমলের পেঁচ তুলিয়া, ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া, রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া
গোলাপ জল পূর্ণ বহু কুণ্ডলায়িত বৃহৎ আল বোলা লইয়া এক উচ্চ গদি বিশিষ্ট বড় কেদারায় বসিতাম, যেন রাত্রে কোন এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম। कैसे कटे रजनी अब सजनी, कैसे कटे रजनी अब सजनी, पिया बिना मुझसे रहूं न जाए, कैसे कटे रजनी अब सजनी, कैसे कटे रजनी अब सजनी। তাহার পর অন্ধকার যতই ঘনীভূত হইত, ততই কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকিত, তাহা আমি বর্ণনা করিতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতকগুলি ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াইত। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তাহার পরে আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলির অনুসরণ করিয়া সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম। এই খণ্ড স্বপ্নের আবর্তের মধ্যে এই কচ্ছিত হেনার গন্ধ, কচ্ছিত সেতারের শব্দ, কচ্ছিত সুরভি জল শিকড় মিশ্র বায়ুর হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখিতে পাইতাম। তাহারি জাফরান রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে বক্রশীর্ষ জরির চটি পরা, বক্ষে অতি পিনদ্ধ জরির ফুল কাটা কাঁচুলি আবদ্ধ, মাথায় একটি লাল টুপি এবং তাহা হইতে সোনার ঝালর ঝুলিয়া তাহার শুভ্র ললাট এবং কপল বেষ্টন করিয়াছে। সে আমাকে পাগল করিয়া দিয়াছিল। আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রার রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথ সংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি। হ্যাঁ হ্যাঁ, সেই আমাকে পাগল করিয়া দিয়াছিল। একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি, এমন সময় হঠাৎ দেখিতে পাইতাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানীর ছায়া আসিয়া পড়িল। পলকের মধ্যে গ্রীবা বাঁকাইয়া তাহার ঘন কৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুগভীর আবেগে তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়া লঘু ললিত নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহ লতাটিকে দ্রুত বেগে ঊর্ধ্বাভিমুখে আবর্তিত করিয়া মুহূর্ত কালের মধ্যে বেদনা বাসনা ও বিভ্রমের হাস্য কটাক্ষ ও ভূষণ জ্যোতির স্ফুলিঙ্গ বৃষ্টি করিয়া দিয়া দর্পণেই মিলাইয়া গেল। গিরিকাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করিয়া একটা উত্তম বায়ুর উচ্ছ্বাস আসিয়া আমার দুইটা বাতি নিবাইয়া দিত। আমি সাজসজ্জা ছাড়িয়া দিয়া বেশ গৃহের প্রান্তবর্তী শয্যাতলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিতাম। আমার চারিদিকে সেই বাতাসের মধ্যে, সেই আড়ালি গিরিকুঞ্জের সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল কর স্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত। কানের কাছে অনেক কলগুঞ্জন শুনিতে পাইতাম। আমার কপালের উপর সুগন্ধ নিঃশ্বাস আসিয়া পড়িত এবং আমার কপলে একটি মৃদু সৌরভ রমণীয় সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত। অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিণী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসাড় দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম। অপরাহ্নে আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিব। কে আমাকে নিষেধ করিতে লাগিল জানি না, কিন্তু সেদিন নিষেধ মানিলাম না।
একটা কাষ্ঠদণ্ডে আমার সাহেবী হ্যাট এবং খাটো কোটটা দুলিতেছিল। পারিয়া লইয়া পরিবার উপক্রম করিতেছি, এমন সময় সুস্থা নদীর বালি এবং আড়ালি পর্বতের শুষ্ক পল্লব রাশির ধ্বজা তুলিয়া হঠাৎ একটা প্রবল ঘূর্ণ বাতাস আমার সেই কর্তা এবং টুপি ঘুরাইতে ঘুরাইতে লইয়া চলিল। একটা সমস্ত কলহাস্য সেই হাওয়ার সঙ্গে ঘুরিতে ঘুরিতে কৌতুকের সমস্ত পর্দায় পর্দায় আঘাত করিতে করিতে উচ্চ হইতে উচ্চতর শব্দকে উঠিয়া সূর্যাস্ত লোকের কাছে গিয়া মিলাইয়া গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হইল না। পরদিন হইতে সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবী এক পড়া একেবারে ছাড়িয়া দিয়াছি। আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে, যেন আমার খাটের নিচে মেঝের নিচে এই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটা আর্দ্র অন্ধকার গড়ের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া, পাহাড়ের উপর দিয়া, নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও। আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করিয়া উদ্ধার করিব? আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্ন প্রবাহের মধ্য হইতে কোন মজ্জমানা কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব? তুমি কবে ছিলে, কোথায় ছিলে হে দিব্যরূপিণী? তুমি কোন শীতল উচ্ছের তীরে খর্জুর কুঞ্জের ছায়ায় কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করিয়াছিলে? তোমাকে কোন বেদুইন দস্যু বনলতা হইতে পুষ্পকরকের মতো মাতৃক্রোড় হইতে ছিন্ন করিয়া বিদ্যুৎগামী অশ্বের উপর চড়াইয়া জ্বলন্ত বালুকা রাশি পার হইয়া কোন রাজপুরীর দাসী হাতে বিদ্যুতের জন্য লইয়া গিয়াছিল? সেখানে কোন বাদশাহের বৃত্ত তোমার নব বিকশিত সলজ্জ কাতর যৌবন শোভা নিরীক্ষণ করিয়া স্বর্ণ মুদ্রা গনিয়া দিয়া সমুদ্র পার হইয়া তোমাকে সোনার শিবিকায় বসাইয়া প্রভু গৃহের অন্তঃপুরে উপহার দিয়াছিল? এখানে সেই ইতিহাস, সেই সারঙ্গীর সঙ্গীত, নুপুরের লিক্ষণ এবং সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত। কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী বলয়ের হীরকে বিজুলি খেলাইয়া চামর তুলাইতেছে। শাহেনশাহ বাদশাহ শুভ্র চরণের তলে মণিমুক্ত খচিত পাদুকার কাছে লুটাইতেছে। বাহিরের দ্বারের কাছে চোমদূতের মতো আবশে দেবদূতের মতো সাজ করিয়া খোলা তলোয়ার হাতে দাঁড়াইয়া। তারপরে সেই রক্ত কলুষিত ঈর্ষাফেনীর ষড়যন্ত্র সংকুল ভীষণোজ্জ্বল ঐশ্বর্য প্রবাহে ভাসমান হইয়া তুমি মরুভূমির পুষ্পমঞ্জরি কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ, অথবা কোন নিষ্ঠুরতর মহিমা তটে উৎক্ষিপ্ত হইয়াছে। আমি কহিলাম, না না, আর এ বাড়িতে থাকা হয় না। সেই দিনই আমার জিনিসপত্র তুলিয়া আপিস ঘরে গিয়া উঠিলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখিয়া ঈষৎ হাসিল। আমি তার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগিলাম। কিন্তু যত বিকাল হইয়া আসিতে লাগিল, ততই অন্যমনস্ক হইতে লাগিলাম। মনে হইতে লাগিল এখনই কোথাও যাইবার আছে। তুলার হিসাব পরীক্ষার কাজটা নিতান্ত অনাবশ্যক মনে হইল। নিজামের নিজামত আমার কাছে বেশি কিছু বোধ হইল না। যাহা কিছু বর্তমান, যাহা কিছু আমার চারিদিকে চলিতেছে, ফিরিতেছে, খাটিতেছে, খাইতেছে, সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। আমি কলম ছুড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া টমটম চড়িয়া ছুটিলাম। দেখিলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে আপনি সেই পাষাণ প্রাসাদের দ্বারের কাছে গিয়া থামিল। দ্রুত পদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আজ সমস্ত নিস্তব্ধ,
অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। কিন্তু কাহাকে জানাইব, কাহার নিকট মার্জনা চাহিব, খুঁজিয়া পাইলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ করিয়া গান গাই, বলি, হে বন্যে, যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পলাইবার চেষ্টা করিয়াছিল সে আবার মরিবার জন্য আসিয়াছে। এবার তাহাকে মার্জনা করো, তাহার দুই পক্ষ দগ্ধ করিয়া দাও, তাহাকে ভস্মসাৎ করিয়া ফেলো। হঠাৎ উপর হইতে আমার কপালে দুই ফোঁটা অশ্রু জল পড়িল। সেদিন আড়ালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছিল। অন্ধকার অরণ্য এবং সুস্তার মসীবর্ণ জল একটি ভীষণ প্রতীক্ষায় স্থির হইয়াছিল। জলস্থল আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাৎ একটি বিদ্যুৎ তত্ত্ব বিকশিত ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়া আর্ত চিৎকার করিতে করিতে ছুটে আসিল। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দ্বার আছড়াইয়া তীব্র বেদনায় হু হু করিয়া কাঁদিতে লাগিল। আজ ভৃত্যগণ সকলেই আপিস ঘরে ছিল, এখানে আলো জ্বালাইবার কেহ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভিতরকার নিকষ কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপরে উপর হইয়া পড়িয়া দুই দৃঢ়বদ্ধ মুষ্টিতে আপনার আলো লাইত কেশ জাল টানিয়া ছিঁড়িতেছে। তাহার গৌরবর্ণ ললাট দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে। কখনো সেই শুষ্ক তীব্র অট্টহাস্যে হা হা করিয়া হাসিয়া উঠিতেছে, কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে। দুই হস্তে বক্ষের কাঁচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত বক্ষে আঘাত করিতেছে। মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুষলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে। সমস্ত রাত্রি ঝড় থামে না, ক্রন্দন থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কেহ কোথাও নাই, কাহাকে সান্ত্বনা করিব? এই প্রচন্ড অভিমান কাহার? এই অশান্ত আক্ষেপ কোথা হইতে উত্থিত হইতেছে? समझ जाओ, सब झूठ है, सब झूठ है। मेहर अली, क्या झूठ है रे, क्या झूठ है? सब झूठ है, सब झूठ है। আমার কথার কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ণু পক্ষীর ন্যায় চিৎকার করিতে করিতে চারিদিকে ঘুরিতে লাগিল। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট है, সব ঝুট है। समझ जाओ, सब झूठ है, सब झूठ है। আমি সেই ঝড় ঝড়ের মধ্যে পাগলের মতো আপিসে গিয়া করিম খাঁকে ডাকিয়া বলিলাম, এর অর্থ কি, আমাকে খুলে বলো। এক সময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা জ্বলে পুড়ে মরেছে। সেই সব পোড়া মনের আগুনে নিষ্ফল কামনার অভিশাপে ওই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রয়েছে। সজীব মানুষ পেলে তাকে লালায়িত পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যারা 3 রাত্রির ওই প্রাসাদে থেকেছে তাদের মধ্যে কেবল এক মেহের আলী পাগল হয়ে বের হয়ে আসতে পেরেছে। আর কেউ ওই ভাঙা প্রাসাদের গ্রাস এড়াতে পারে না। আমার বাঁচার কি কোনো পথ নেই? আছে, তবে বড়ই কঠিন পথ। কিন্তু তার আগে গুলবাগের এক ইরানি কৃতদাসীর ইতিহাস বলাটা আবশ্যক। তেমন আশ্চর্য এবং হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটেনি। এই 20 মিনিট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, সময় ফুরিয়ে গেল গো, ফুরিয়ে গেল। এরপরে বেশি টাইম নিলে কান মুলে দেবে। ঘাড় ধাক্কা দিয়ে তুলে দেবে। তোর ব্যাং, গল্প তাহলে বন্ধ? গল্প বন্ধ। বাংলা বন্ধ। सब झूठे, सब झूठे। মেহের আলীর আরব্য রজনীর এক রজনী ফুরালো কি ফুরালো না। আচ্ছা, বাকিটা না হয় আবার পরের বারে হবে। হোক,
পরের বারেই না হয় হোক।